বলতে চাই, যেটা আমার কথা বলছিল। আজকে আমার মানে বলছি যে অনেকদিন পরে এই ধরনের পাবলিক প্রোগ্রামে জয়েন করতেছি। তার মধ্যে একটা প্রোগ্রাম আছে বিকেলে অফিসার্স ক্লাবে, আমাদের ডিপার্টমেন্টের অ্যালামনের একটা প্রোগ্রাম, ইংরেজি ডিপার্টমেন্টের। একজন শিক্ষক স্বাধীনতা পুরস্কার পেয়েছে আমাদের নিয়াজ জামান ম্যাডাম। তারপরে আমরা 3-4 জন এমপি মন্ত্রী হয়েছি। ডিপার্টমেন্টের কথা বলছি এই কারণে যে আমার 2018 সালে আপনারা নিশ্চয়ই জার্নিটা জানেন যে অন্যদের মতোই একজন ছাত্র হিসেবেই আসলে পড়াশোনা করতে গিয়ে লাইব্রেরিতে যখন দেখেছি বড় ভাইরা বলে বিসিএস এর রেজাল্ট দেওয়ার পর যে তার মার্কস যে বিসিএস এর মানে সুপারিশ প্রাপ্ত হয়েছে কোটায় তার চেয়ে ভালো, কিন্তু কোটা না থাকার ফলে সে চান্স পায় না। এখন মনে হচ্ছে আমরাও তো বিসিএস দেবো। এটা কেমন কথা যে একজন হচ্ছে পড়াশোনা করে রিটেন, তারপরে প্রিলি, অন্যান্য সমস্ত ধাপে সে ভালো করেও তার চাকরি হচ্ছে না, বাট আরেকজন তার চেয়ে কম যোগ্যতা নিয়ে সে চাকরি পেয়ে যাচ্ছে। ভাবতে ভাবতে একটা আন্দোলনের চিন্তা, সেই অনুযায়ী আমরা কিছু লোকজন কথা বললাম, সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করলাম, সেখান থেকে একটা গ্রুপ অর্গানাইজ করলাম। এবং আমাদের কিছু বড় ভাইদের একটা গ্রুপ ছিল, মানে বিসিএস, ব্যাংক, জুডিশিয়ারি, আর যেন ব্র্যাকেটে কি লেখা ছিল চাকরির প্রস্তুতিমূলক একটা গ্রুপ। প্রায় একজন এই গ্রুপটি তোমরা পোস্ট ইউজ করো যে তোমাদের আন্দোলনের জন্য। তারপরে একটা আন্দোলন সংগঠিত করা, আমরা বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কমিটি করে কনভিন্স করে যে কারা আসলে সাহস নিয়ে শেষ পর্যন্ত লেগে থাকতে পারবে, আমরা একটা সংগঠন করে আমরা এই মুভমেন্টটাকে করালাম। এবং সেই মুভমেন্ট করতে গিয়ে আমি আসলে কতটুকু আমি এবং আমাদের অনেক সহকর্মী খুব মানে নগ্নভাবে, খুব অমানবিক ভাবে তারা যে আক্রান্ত হয়েছে সেটা আপনারা দেখেছিলেন। তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে আমি আক্রান্ত হয়েছিলাম। আসলে সেদিন আমি যেটা এখনো মাঝে মাঝে বলেছি, সেদিন লাইব্রেরিতে প্রায় আমার ধারণা 1000 থেকে 1200 শিক্ষার্থী ছিল। তো আমার কাছে ওই ঘটনার পরে মনে হয়েছে যে আমি কেন আর আন্দোলন করবো, আমি করব না। কারণ আমি তো আন্দোলন তাদের জন্য করছিলাম, তারা তো ভয়ে কিংবা নিজের সেফটির জন্য লাইব্রেরি থেকে বের হয়নি, আমি একা বাইরে খেলাম, তাহলে কেন, আমার তো দরকার নাই। তো মানে নিজের মধ্যে আসলে তখন একটা অভিমান কিংবা ক্ষোভ তৈরি হতো যে আমি তাদের জন্য আন্দোলন করলাম, তারা ভয়ে আতঙ্কে বেরোলো না। আমি তো হল থেকে প্রেস কনফারেন্স করতে লাইব্রেরির সামনে আসতাম, আমি মার খেলাম। আমি একবারই 30শে জুন থেকে, না সরি 30শে জুন, জুলাই, হ্যাঁ 30শে জুন থেকে আপনার 30 জুলাই, ঠিক 1 মাস পরে আবার আসছিলাম যে সেকেন্ড কল দেওয়ার জন্য যে আমাদের আন্দোলনটা সমাপ্ত করতে হবে। কারণ তখন মনে হচ্ছে যে আমরা যে পর্যায়ে নিয়ে গেলাম, এখন অসমাপ্ত রেখে যদি আমাদের আন্দোলনটা ব্যর্থ হয় তাহলে আমাদের একটা ব্যর্থতার ইতিহাস রচিত হবে, এবং ছাত্রদের প্রতি মানুষের যে একটা আশা আকাঙ্ক্ষা যে ছাত্র আন্দোলন বৃথা যায় না, ছাত্ররা সবসময় অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ মুখর থাকে, ব্যর্থতা আসলে আমাদের এই আন্দোলনের মাধ্যমে ছাত্র সমাজের ইতিহাসে একটা ব্যর্থতার অধ্যায় রচিত হবে। এটা আমাদের জন্য একটা মানে দাগ হবে, একটা স্পট হবে। তো এটা হতে পারে না। 1 মাস পরে আবার এই আন্দোলনটাকে কন্টিনিউ করলাম, এবং সেটা করতে গিয়েও মাঝখানে আমাদের কিছু নারী বোনেরা, বিশেষ করে আপনারা জানেন সেই সময়ে 8ই এপ্রিল 2018 সালে 8ই এপ্রিল শাহবাগে আমাদের পেটে আক্রমণ হয়েছিল, পুলিশ চেয়ারসেল নিক্ষেপ করেছিল। আর এদিকে তখন ছাত্রলীগ সরকার দল লোকেরাও আপনার এলিফেন্ট রোডের এই দিক থেকে হামলা করেছিল। তো আমরা যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে গেলাম, বিশেষ করে এটা লাইভ হচ্ছে, তখন আমাদের বোনেরা দেখে রোকেয়া হলের মেয়েরা প্রথম হলের গেট টেট ভেঙে তারা বের হইলো। এটা একটা আন্দোলনটাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। ওই কারণে কিছু মেয়েও শারীরিকভাবে মানসিকভাবেও হয়রানির শিকার হয়েছিল। কিন্তু তারপরেও আমরা এতগুলো মানে ধাপে ধাপে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে গেলাম, আমরা কিন্তু সরে যায়নি আন্দোলনের জায়গা থেকে। আমাদের মধ্যে একটা স্পিরিট ছিল যে আমরা তো অন্যায় করতেছি না, অবিচার করতেছি না। আমাদের বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার চালানো হলো, আমরা সরকারের পতন ঘটাবো, তারপরে আমরা সরকারি বিভিন্ন ইসের টাকা পয়সা দিয়ে আমাদের আন্দোলন করানো হচ্ছে। তো এটা একটা মানসিক চাপ। তারপর মেয়েদের যারা ছিল তাদের নিয়ে নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য, সোশ্যাল মিডিয়াতে পোস্ট। তবে আমাদের সাথে যে কয়েকজন মেয়ে ছিল তারা খুব শক্ত ছিল, এবং শেষে দেখেছেন ওরা অনেকে ছাত্র সংসদ নির্বাচন যখন 2019-এ হলো সেখানে পার্টিসিপেট করেছে। এই যে এখন এনসিপি করে, বাট ওই সময় আমাদের সাথে একসাথে সুফিয়া কামাল হলের মনিরা,
তারপর ওই হলের অনেক আরো যারা ছিল, দ্যুতি অরণ্য নামে একটা মেয়ে ছিল, ও বোধহয় ওই হলের ছিল। তারপরে কুয়েত মৈত্রী হলের বুশরা, রোকেয়া হলে আমাদের কিছুদিন আগে আমাদের একজন মারা গেছে সহযোদ্ধা, খুব খারাপ লাগলো, অল্প বয়সে মারা গেল। সরি, রাফিয়া, হ্যাঁ, বিপি ক্যান্ডিডেট ছিল। তারা কিন্তু ওই রকমের একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও নিজেদেরকে আসলে শক্তভাবে গড়ে তুলেছিল, এবং তারা এখন পলিটিক্সে আছে অনেকে, কেউ এনসিপিতে আছে, কেউ আমাদের সাথে আছে, কেউ বিএনপিতে আছে। যেমন আমাদের নওরিন, সে বললো সে ওই আন্দোলনের মধ্যে দিয়ে রাজনীতিতে এসেছে, তার জন্য তারও খুব প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমি বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ের বা আমি তরুণদের উদ্দেশ্যে বলবো, যেটা অনেকে মানে সামান্য কিছু ঘটনা, সামান্য কিছু অপ্রাপ্তি থেকেই হতাশ হয়ে যায়, যে না, যেমন ধরেন এখন আমার এই যেটা আমি বিশেষ করে এখন প্রতিমন্ত্রী হয়েছে, আমার আগে আমাদের চেয়ে আরো জুনিয়র যারা আমরা একসাথে রাজনীতি, আসিফ ছিল, নাহিদ ছিল, মাহফুজ, তারা উপদেষ্টা হয়েছে। এখন অনেকে তো মনে করে যে একসাথে মানে পড়াশোনা করলাম, ওরা উপদেষ্টা হয়েছে, ওরা প্রতিমন্ত্রী হয়েছে, আমরা কি করলাম। অনেকে হাসি ঠাট্টার ছলে বলো, অনেকে ব্যাপারটা সিরিয়াসলি কিন্তু মাথার মধ্যে নিয়ে ফেলে, আমরা কি করলাম। কিংবা আমার কেউ বিসিএস কারণ প্রথমবার হয়ে গেছে, একজনে 2-3 বার চেষ্টা করে, তারপরে খুব মানে নিজের মধ্যে একটা অন্তর্দহন, যে ও হয়ে গেল, তো ছাত্র আমার চেয়ে খুব ভালো ছিল না, ও ঢুকে গেল, আর আমরা এখন পর্যন্ত কিছু করতে পারলাম না। এটা প্রতিনিয়ত ভাবতে ভাবতে এখান থেকে আসলে একটা তখন নিজের প্রতি একটা ল্যাক অফ কনফিডেন্স তৈরি হয়, যে না, আমাদের দিয়ে বোধ এগুলো হবে না, আসলে আমাদের দিয়ে হবে না। কিন্তু আমার মনে হয় যে আপনার আমাদের যার যেখানে যতটুকু সক্ষমতা আছে বা আমরা যেটা করতে পারি, সেটাকে আসলে স্ট্যান্ডার্ড ধরেই আমাদের আগানো উচিত। সবাইকে বিসিএস ক্যাডার হতে হবে, সবাইকে ব্যাংকার হতে হবে, সবাইকে রাজনীতিবিদ হতে হবে, এটা না, এর বাইরেও তো অনেক কাজ আছে। যেমন আমাদের লেভেলেই তো আপনার অনেকে আছে, বাংলাদেশ শুধু বিশ্বেও দেখা যায় স্টার্ট আপ কিংবা অনলাইন কিংবা ডিজিটাল কোনো প্ল্যাটফর্ম একটা ছোট বিজনেস দিয়ে শুরু করেছে, এখন সে একজন সফল উদ্যোক্তা। তো যে কোনো কাজই যদি সে মানে মনোযোগ দিয়ে করে, ধৈর্য সহকারে করতে পারে, টুডে টুমরো সাকসেস হবে, আমি যেটা মনে করি। আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্সের ছাত্র ছিলাম। বিশ্ববিদ্যালয় লেভেলে আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত আমার খুবই মানে একটা হচ্ছে ইন্টারেস্ট থাকা, আগ্রহ থাকা, আর একটা হচ্ছে প্যাশন, মানে তো মানুষের ধ্যান জ্ঞান ওইটা। আমার কিন্তু মেডিকেল পড়াটা খুব একটা প্যাশন ছিল, এবং ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুইবারই চেষ্টা করলাম, কাছাকাছি যে হইলো না। শেষবার সিরিয়াল আসছিল 7145, তো সরকারি মেডিকেল আই থিঙ্ক ওই সময় তো 5500 পর্যন্ত সিরিয়ালে গেছে। তা আমি মেডিকেল পড়ি নাই, তখন অনেকবার মনে হয়েছে দেশের বাইরে চলে যাই, পড়াশোনা করবো না, এরকম মনে হয়েছে। তারপরে যাই হোক, যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু কল্পনাই ছিল না যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, কারণ আমার ওই প্রস্তুতি ছিল না। আমি ডি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি, সেখানে সিরিয়াল ভালো আসছে শুরুর দিকে, যে কারণে সেকেন্ড চয়েসেরই সাবজেক্ট পেয়েছি। প্রথমে ফিনান্স দিয়েছিলাম, সেকেন্ড ইংলিশ ছিল, থার্ড ইকোনমিক ছিল, তো সেকেন্ড সাবজেক্ট পেয়েছি। সেকেন্ড সাবজেক্টটা এটা আমার আসলে নিজের আগ্রহ নিয়ে এটা চয়েস দিনে, আমার ইচ্ছে ছিল মানে এলএলবি পড়া। তো আমার বাপে, গ্রামের মানুষ, সে বলতেছে পড়ালেখা করে একটা মিথ্যা কথার ব্যবসা খুলে পড়ি। হ্যাঁ, মানে হচ্ছে তাদের অনেকের ধারণা মানে উকিল মানে হচ্ছে সত্যকে মিথ্যা বানায়, তারা মিথ্যাকে সত্য বানায়, সে এটা দরকার নাই। তার চেয়ে এই আমাদের আরো 2-1 জন যারা একটু শিক্ষিত আত্মীয় স্বজন ছিল, তারা পরামর্শ দিয়ে ফিনান্স খুব ডিমান্ডেবল সাবজেক্ট, এটা পড়তে পারে। বা ও যেহেতু এইচএসসি পর্যন্ত সায়েন্স ছিল, ওই দিকে যদি ইংলিশ পড়ে তাহলে বিসিএস এ ভালো করবে। তো ওই জায়গা থেকে আসলে ইংলিশটা পড়া, এটা আগ্রহ নিয়ে আমি এই মানে হচ্ছে আমাদের একাডেমিক সিলেবাসের বাইরে খুব বেশি কোনো ইংলিশ নোবেল টোবেল পড়ি নেই, কারণ আমার আসলে এটার প্রতি আগ্রহ ছিল না। বরং এলএলবির প্রতি আমার এখন আগ্রহ আছে। আমি কিছুদিন আগেও পার্থ ভাইয়ের সাথে আলাপ করলাম যে অন্তত নামের একটা টাইটেল লাগানোর জন্য, ভাই ব্যারিস্টারে পড়ি, আপনি কি বলেন, একটা পরামর্শ দেন। ভাই এখন তুমি সময় পাবা, আর এখন এটার মধ্যে এখনো মানে একটা আগ্রহ আছে আর কি। পরে আর কি এখন তো যে প্রেশার, বিশেষ করে সরকারি দায়িত্বের ফলে প্রথম 2 মাস বিভিন্ন ধরনের মিটিং, তারপর সকালে মন্ত্রণালয়, বিকালে অধিবেশন চলে। এখন মনে হচ্ছে এখন আর কম আর কি এই সুযোগটা আছে। তারপর মানে আগ্রহ আছে যে একটা ডাবল মাস্টার্স করতে পারি একটা। মাঝখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আইআর এর কিন্তু ডিপার্টমেন্টে এসে আমি খোঁজ খবর নিয়ে গেছিলাম, কিন্তু কন্টিনিউ করা হয় নাই। এত
হ্যাঁ আপনি করছেন, আচ্ছা হ্যাঁ, এত প্রতিকূল পরিস্থিতির মধ্যে। আমি এই কথাটা বললাম এই কারণে যে আপনারা আমাদের বিশেষ করে কয়েকটা ঘটনা আমাদের চোখের সামনেও দেখেছি, আমাদের সময় দেখেছি কিছু বড় ভাই, কিছু আপনার